আমরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানের ইতি টানবো। তবে যেহেতু আমরা দুজন ভাইয়াকে পেয়েছি, যাদেরকে আমরা সবসময় অনলাইনেই দেখি, সরাসরি দেখার তেমন সুযোগ হয় না, তো আমরা স্টুডেন্টদেরকে কিছু সুযোগ দেবো। যদি ভাইয়াদের কাছে স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, ভাইয়ারা উত্তর দিবে। 2 থেকে 3টা প্রশ্ন আমরা নিব। ওকে, হ্যাঁ, সামনে একজন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আমি আপনার ভিডিও দেখি, আপনার পিএইচপিতে এখন ইন্টার ফার্স্ট ইয়ারে করি, এখন আপনার পিএইচপিতে এখনো অ্যাডমিট হই নাই। তো আমি অনেক আপনাদের বিগত সালের প্রশ্ন যেগুলো সলভ করেন সেগুলো দেখি। তো আপনি যে ভিডিও সবগুলোই বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলে আমরা সবসময় মানে তোমরা সেই রকম কিছু পাবা যেরকম কিছু পাও নাই, মানে এগুলো বলেন। কিন্তু অনলাইনে এর থেকে আমরা অনেক কিছু দেখি, যারা অনেক পোস্ট করে আমি বলে, মানে যারা আপাতত আপনাদের মতো ভিডিও করে না, তারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলে মানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নেগেটিভ কিছু বলে। তো আমরা তো মানে খুব সেখানে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেক দূরে, আমরা এখনো তাকে ছুতেও পারি নাই, দেখতেও পারি নাই। তো আমি মানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে স্পেশাল কিছু আপনার কাছে জানতে চাইছি যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক। আচ্ছা আচ্ছা, যে বলে সে আজকে এখানে আসতে পারে না, আর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আজকে এখানে আসছি। আর ঢাকা ইউনিভার্সিটি তোমাকে একটা এনভায়রনমেন্ট থেকে তোমার জয় ভাই বলছিল, আমরা যখন প্রথম ভিডিও বানানো শুরু করি আমরা মোটামুটি 100 বয়স শুরু করি। আমিও প্রথম বইপত্র নিয়েই কথাবার্তা বলতাম। আমি বলতাম শ্রীমঙ্গল থেকে জয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার গ্রামের বাড়িতে ছিল। তো আমি ওর ভিডিও দেখতাম, ও আমার ভিডিও দেখতো। পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম একদিন আমরা একে অপরের সাথে কথা বললাম। তো এই যে এনভায়রনমেন্টটা মানে ঢাকা ইউনিভার্সিটিতে থাকার কারণে আমি একটা জয় পেয়েছি, জয় একটা স্বাধীন পেয়েছে। আমি এরকম হাজারো জয় পেয়েছি, জয় এরকম হাজারো স্বাধীন পেয়েছে। সো ঢাকা ইউনিভার্সিটি ইজ এ প্ল্যাটফর্ম হোয়ার ইউ ক্যান পারফর্ম হোয়াটএভার ইউ ওয়ান্ট। তুমি যা পারফর্ম করতে চাও সেটাই করতে পারবা, ওটা তোমাকে একটা পরিবেশ দিবে। এখন হচ্ছেটা কি, কয়েকদিন আগে বিসিএস এর রেজাল্ট দিল, আমার রুমের এক ভাই বিসিএস ক্যাডার হচ্ছে, কম ক্যাডার। তো এটাকে আমার মোটিভেট করে না যে আমার রুমের এক ভাই একই বিছানায় আমি শুনলাম, একই ফ্যানের নিচে শুনলাম, একই ক্যান্টিনে খেলাম, ওই ভাই আজকে একজন কম ক্যাডার হয়ে গেছে আর আমি কিছু করতে পারছি না। তাহলে এটা কি অটোমেটিকলি আমার মাথায় একটা পুশ কাজ করে না যে তোমাকে পড়তে হবে, তোমাকে পারতে হবে। তোমার রুম থেকে তুমি যা খাচ্ছ, তুমি যা পড়ছো, একই বই পড়ে এক ভাই ভালো করছে আর তুমি পারছো না, এটা কিন্তু আমাদের জন্য অটোমেটিক্যালি একটা ইনার ইন্সপিরেশন হিসেবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে একটা পরিবেশ দিবে, যে পরিবেশ তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারাই নেগেটিভ বলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছুঁয়ে দেখতে পারে। সে যদি ছুঁয়ে দেখতে পারতো সেও তোমাকে ভালো কথাই বলতো। সেটা হচ্ছে মূল কথা। তুমি পরিশ্রম করো, সারা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট দেখো, ভালো ভালো জায়গায় সব ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অবদান থাকে। আর অন্যান্য ইউনিভার্সিটিকে আমরা কখনোই ছোট করছি না, সবাই সবার জায়গায় সেরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা দেয়, এই পরিবেশটা হয়তো অন্যান্য জায়গায় কিছুটা কম, বাট যে কেউ চাইলে যে কোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারে, সেই জন্য বিশ্ববিদ্যালয় যে সবসময় লাগবে এমন কোনো কথা। আচ্ছা, আমরা শেষ আরেকটা প্রশ্ন নিব, আর পিছনে আচ্ছা ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিয়মিত পড়াশোনা করা। আমাদের যে বইগুলো আছে, তোমার যেই সময় যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করো। তুমি এখন এইটি পড়লে তোমার এইটের যে টেক্সচুয়াল বুক এনসিটিভি কর্তৃক সরকার তোমাকে দিয়েছে, সেটা আপনারা সরকারের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই জিনিসগুলো পাস হওয়ার পরে তারা এটা পড়ার যোগ্য মনে করে দিয়েছে। আপাতত তোমার টার্গেট থাকবে ক্লাস 8-এর যতটুকু
ওই বইগুলো থেকে নেওয়া যায় সর্বোচ্চটা নেওয়া, সেটা ইংরেজি বাংলা যে যে ধরনের টাস্ক দেওয়া। এই যে আমরা আজকে কথা বলছি, আমাদের অনেক বন্ধু-বান্ধবী আছে এরকম প্লেসে এসে এত ভালো কথা বলতে পারে না, এবং কথা বলার গুরুত্ব বা মাহাত্ম যে কতটুকু সেটা এখনকার পাঠ্যবইগুলো দেখলে বোঝা যায়। ওইখানে কিন্তু বক্তৃতা বা উপস্থাপনার জন্য একটা সেগমেন্ট দেওয়া হয়েছে রিসেন্টলি। কেন দেওয়া হয়েছে? কারণ আমরা যেটা উপস্থিত বক্তৃতা বা পাবলিক স্পিকিং করতে পারি। সো সেই ক্ষেত্রে তুমি তোমার এইটার পড়াশোনাটা করো, ক্লাস 9-10 যখন উঠছ তুমি 9-10 পড়াশোনা করো, অর্থাৎ বাড়তি কোনো কিছু করার দরকার নেই। যেই ক্লাসে তুমি আছো ওই ক্লাসের পড়াটা 100% পড়ো। তারপর যখন এসএসসি কমপ্লিট করবা, এইচএসসিতে ওঠার পর তখন তুমি তোমার সুন্দর করে একটা রোডম্যাপ সাজাবে। এখন ক্লাস 8-এ থাকা অবস্থায় আমি যদি ক্লাস 11-এর পড়ার রুটিন দিই, এটাও তোমার জন্য একটা বার্ডেন হিসাবে কাজ করবে, এত পয়সা নেওয়া যাবে না। সো আমার তোমার প্রতি পরামর্শ থাকবে, ক্লাস 8-এর দায়িত্বটা এখন ক্লাস পালন করো। 9-10-এ উঠলে এসএসসিতে যেন ভালো একটা ফলাফল করা যায়, নট নেসেসারিলি যে অ্যাপ্লাসই পেতে হবে, ভালো ফলাফল এবং বই সম্পর্কে জানতে হবে সেটা যেন তুমি জানতে পারো। এবং এসএসসি পরীক্ষার পর তখন তুমি আমাদের সাথে যোগাযোগ করিও, তখন আমরা একটা রোড ম্যাপ দিতে পারবো। আর এর আগে যেই শ্রেণীতে আছো ওই শ্রেণীর সর্বোচ্চতা জ্ঞান হিসাবে নেওয়ার চেষ্টা করবে, এবং রেজাল্টের দিকে কখনোই মন খারাপ করবে না। কারণ আমি যখন আমার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করেছি, তারপর যদি কখনো ফলাফল আমার মনোপুত না হয়, সেক্ষেত্রে আমি কখনো ভেঙে পড়ি না, কারণ চেষ্টায় তো আমি কখনো কমতি রাখিনি। আমার নিজের এসএসসিতে রেজাল্ট ছিল 4.56, ইন্টারে ছিল 4.58। ঢাকা ইউনিভার্সিটির 2টা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, 2টাতেই চান্স হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার পর আর অন্য কোথাও ওইরকমভাবে পরীক্ষায় দিইনি, কারণ যেখানে দিয়েছি ওইখানেই তো চান্স হয়ে গেছে। তার মানে আমার তো কোনোটাতেই প্লাস ছিল না। সো এই রেজাল্টের পিছনে দৌড়ায়, রেজাল্ট খারাপ হলে মন খারাপ, এগুলো থেকে আমরা সবসময় দূরে ছিলাম। যে আমি কি শিখেছি, কি আমার মধ্যে আছে, এবং সময় মতো তা ডেলিভার করতে পারছি কিনা, সেটাই স্টুডেন্ট হিসাবে তোমার সবচেয়ে বড় উপলব্ধি। ধন্যবাদ ভাইয়া। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটা আমরা নিব এখান থেকে। আসসালামু ভাইয়া, আসসালাম। আমি প্রত্যাশা এসএসসি ক্যান্ডিডেট বিস্তারিত পরীক্ষা শুরু কন্ট্রোল আপনি আসলে বলছি আমি আপনার ক্লাস নিয়মিত দেখি, আমি একটা দুর্বল হতে চাই, ভাবিয়ান হতে চাই। তো কি করলে আমি ভাবিয়ান হতে পারবো, আর একদিন জানি কিভাবে আচ্ছা, সেগুলো হচ্ছে তুমি মনোযোগ দিয়ে রুটিনভাবে করলে ভালো করে, তাহলে তুমি চান্স পাবে। সো তোমার এইচএসসি ক্যান্ডিডেট, তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, তাহলে যে 30 তারিখ থেকে পরীক্ষা, তুমি আপাতত এইচএসসি পরীক্ষাটা দাও। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আছে, গত 20 বছর বা 25 বছর কোন প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, লিখিত পরীক্ষার প্রশ্নের স্ট্রাকচারটা কিরকম, সেই জিনিসগুলো তুমি আগে দেখে নিবে। আচ্ছা, সমস্যা নেই, সেক্ষেত্রে তুমি আমাদের ফেসবুকে যোগাযোগ করিও। বাট মেইন জিনিসটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাইলের প্রশ্নটা হয়, এবং সেটা তোমার এইচএসসি বইয়ের সাথে কিভাবে কানেক্টেড। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর তুমি ওই টপিকগুলোকে মনোযোগ দিয়ে পড়বে। তোমার 70% ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখে আসে। যেমন বাংলা প্রথম পত্র, গদ্য পত্র, নাটক উপন্যাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অংশে বেশিরভাগ প্রশ্ন থাকে। আর মুখস্থ আইটেম যেটা আছে বাংলা ব্যাকরণের, যেমন এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাক ধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, ওইগুলো থেকে 4টা প্রশ্ন থাকে। আর বাংলা ব্যাকরণ থেকে থাকে 5টা প্রশ্ন। তাহলে বাংলা ব্যাকরণ বাদ দিলেও তুমি বাকিগুলোতে ভালো স্কোর করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ। বাকি ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, সেটা এখন আমি স্পেসিফিকভাবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের ইউটিউব ভিডিওগুলোতে আমরা এগুলো প্রায় নিয়মিত বলতে থাকি। সো আপাতত আমার মনে হয় পরীক্ষায় যেন সবটা সৃজনশীল সময় মতো লেখা যায়, এমসিকিউগুলোতে যেন ভালো ফলাফল করা যায়, সেই দিকে নজর রাখো। এবং আফটার এইচএসসি তুমি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করিও, ইনশাআল্লাহ আমরা তোমাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা প্রশ্ন করছি সকলের হয়ে, সেটা হচ্ছে জয়ের প্রতি। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে কাজ করি, তাই সবার ঢাকা ইউনিভার্সিটির প্রতি একটা আলাদা ভালোবাসা বা আবেগ কাজ করে, তাই আমাকে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে বারবার। বাট এর বাইরে বই পড়া নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমরা যারা স্কুলে আছি, আমরা যারা কলেজে আছি, আমরা অনেকেই বই পড়ার অভ্যাস থেকে একটা
দূরে। তো আমরা স্কুল কলেজে থাকতে কিভাবে বই পড়তে পারি, কোন বইগুলো আসলে আমাদের পড়া উচিত, বই নির্বাচনের কোনো পদ্ধতি আছে কিনা, যে এটা ভালো লাগে ওইটা পড়ে যাবো, এই বিষয়ে একটা স্পষ্ট বা ক্লিয়ার ধারণা দিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করে দিলে দারুণ হবে, যে বই পড়ার একটা যে পজিটিভিটি এটা সবার মধ্যে ছড়িয়ে গেল। আচ্ছা, আমি তো আসলে যখন ক্লাস 5 বা 6 এ ছিলাম, আমার মা মনে হয় তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিল। তো তার যে আসলে সেকেন্ড পেপারে যে স্টোরিগুলো ছিল ওইগুলো আমি সবগুলো পড়ে ফেলতাম, বা বাংলা দ্বিতীয় বলতে তখন হচ্ছে ওদের এরকম গল্প লেখার একটা ব্যাপার ছিল, সেগুলো আমি পড়ে ফেলতাম। তো তারপরে তিনি হচ্ছে বিভিন্ন ম্যাগাজিন নিয়ে আসতেন, পরে দেখলাম তিনি তিন গোয়েন্দা নিয়ে আসতেন, খুব জনপ্রিয় একটা সিরিজ। তো আমি সেই তিন গোয়েন্দা পড়ে শুরু করলাম, এরপরে হুমায়ুন আহমেদ কিংবা জাফর ইকবাল স্যার, এরকম অনেকগুলো মানুষের বই পড়েছি। এখন ব্যাপারটা হচ্ছে কোন বই পড়তে হবে, এখানে ক্ষেত্রে একটা মজা আছে, এটার ক্ষেত্রে কোনো সিলেবাস নাই, তোমার পড়তে যা ভালো লাগে সেটা যদি কোনো নেতিবাচক বই না হয়, এছাড়া যে কোনো বই তোমার যদি পড়তে ভালো লাগে, তোমার কমিক্স পড়তে ভালো লাগে বা তোমার ফেসবুকেও কারো লেখা পড়তে ভালো লাগে, তাহলে সেটা তুমি পড়তে পারো। বাট যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়ার সমস্যা হচ্ছে তুমি হয়তো দেখতে যাবো তোমার স্বাধীন ভাইয়ের ভিডিও, কিন্তু একটু পরে তুমি দেখা শিখবা গান নাচ, তো সেটাই সমস্যা। তোমার স্বাধীন ভাই তো নাচতেও পারে না, গান গাইতেও পারে না, ওইভাবে পারে যদিও কিছু আমাদেরকে দেখায়, তোমাদেরকে তো দেখাবে না। সো তোমরা হচ্ছে অনলাইনে, আমি যেটা বলছিলাম যে অনলাইন থেকে শেখার সমস্যা এটা, তুমি হয়তো যাচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও দেখতে, কিন্তু তুমি দুনিয়ার সব কোথায় কি হচ্ছে খবর বা ফানি সব কিছু দেখে আসছো। সো বইয়ের ক্ষেত্রে যেটা ম্যাজিক, বইয়ের তো আসলে ওইরকম গান নাচের আদারতা বইয়ের মধ্যে থাকে না, বা চাইলেও আরেকটা ভিডিও স্কিপ করে চলে যাওয়া যায় না। সো বইয়ের মধ্যে তুমি যে কোনো ধরনের বই পড়া দিয়ে শুরু করতে পারো। বাট আমার মনে হয় এখনকার সময় একটা বড় সুপার পাওয়ার হচ্ছে পড়তে পারা। আমি যাদেরকে দেখেছি যারা অ্যাটলিস্ট এক পৃষ্ঠা হইলেও বই পড়তে পারে, তারা কিন্তু অন্য সব মানুষ থেকে এগিয়ে থাকে। সো সেটা হতে পারে তিন গোয়েন্দা বা গল্পের বই, উপন্যাসের বই, কবিতার বই, তোমার যা পড়তে ভালো লাগে তুমি তাই পড়তে পারো। বাট একটা জিনিস খেয়াল করো, মানুষজন যতই বলুক হ্যাঁ বই পড়ে বুঝছি কত জ্ঞানের সাগর, মানে কত গরিব টাইপের মানুষ, কিন্তু আমি যেটা বলছিলাম এই গরিব মানুষগুলাই বা যারা প্রতিনিয়ত পড়তে পারে বা যারা ফোকাস দিতে পারে, তুমি দেখো যেই মানুষটা আসলে 60 সেকেন্ডে 30 বা 40 সেকেন্ড 60 সেকেন্ডে একটা রিলি ঠিক মতো মনোযোগ দিয়ে দেখতে পারে, সে কিভাবে জীবনে একটা বড় সড়ো যুদ্ধ করবে। তার পক্ষে ধৈর্য ধরাটা কিন্তু খুব কঠিন, যে 10 মিনিটের একটা ভিডিও দেখতে পারে না, তার পক্ষে 10 বছর ধরে কষ্ট করা, সাধারণ করা বড় একটা কোনো শখ কিন্তু খুবই কঠিন। তো তুমি যদি একটা বই শেষ করতে পারো, এটাও কিন্তু তোমার একটা বড় সড়ো ধৈর্যের পরিচয়। তো প্রতিনিয়ত পড়তে থাকো, শিখতে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। খোকসা ক্রিয়েটিভ একাডেমি মূলত একদমই নতুন সূচনা করেছে এবং নলেজ লার্নিং 2024-এর মাধ্যমে। সো আমাদের সবার ভুল থাকবে, ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক। সো আমাদের ভুলগুলো সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখলে আমাদের জন্য এটা খুবই কৃতজ্ঞতার একটা বিষয় হবে। তো ভাইয়াদের সাথে ছবি তোলার জন্য অনেক রিকোয়েস্ট এসেছে, কিন্তু আমরা আসলে এই প্ল্যাটফর্মে সেটা আপাতত করতে যাচ্ছি না। ভাইয়ারা এখন এখান থেকে প্রস্থান নিয়ে উপজেলা বগুড়পাড়ে অবস্থান করবে। যারা যারা রিকোয়েস্ট করেছিল তারা ভাইয়ের সাথে সেখানে থেকে তোমরা তোমাদের ফটো সেশনটা করতে পারো।